ব্রিটিশ কমেডিয়ান বা সিটকম যিনি করতেন, রয়ান এটকিনসন, যাকে আসলে সারা পৃথিবী মিস্টার বিন হিসেবে চেনে, তার ফ্যান বা তার কাজ পছন্দ করেন না সারা পৃথিবীব্যাপী এমন মানুষ খুঁজে আসলে পাওয়া বোধহয় দুষ্কর। আর সেই কথাটা এই কারণে বললাম যে হঠাৎ করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই মিস্টার বিন চরিত্রটি আবার আলোচিত হয়েছে। তার আগে বলি যে আমি ইভান সাইড, আপনাদেরকে ইভানের নিমন্ত্রণে এই অনুষ্ঠানে সংবাদ প্রকাশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, বলছিলাম যে মিস্টার বিন এই চরিত্রটি আবার আলোচিত হয়েছে বাংলার মিস্টার বিন নামে খ্যাত একজন ব্যক্তিকে দিয়ে। তার অবয়ব, তার অ্যাক্টিভিটিস এবং সবকিছুই মূল মিস্টার বিনকে প্রতিনিধিত্ব করে। মিস্টার বিনকে যেমন আমরা মিস্টার বিন হিসেবে চিনি, তার মূল নাম রয়ান এটকিনসন, সেটা আমরা মাঝে মাঝে কানেক্ট করতে পারি না বা অনেকেই হয়তো জানি না বা মিস্টার বিন বলতে স্বচ্ছন্দ বোধ করি, তেমনি বাংলার যিনি মিস্টার বিন তার একটি নাম আছে রাশেদ শিকদার। সেই রাশেদ শিকদার এই মুহূর্তে আজকে আমার নিমন্ত্রণে আমার অতিথি হয়ে আছেন। রাশেদ ভাই, স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনার কোনটা ভালো লাগে, বাংলার মিস্টার বিন বললে ভালো লাগে নাকি রাশেদ ভাই বললে ভালো লাগে? রাশেদ শিকদারই ঠিক আছে। আচ্ছা, কেমন লাগে? মানুষ তো আপনার মূল নামটা রাশেদ শিকদার আমার মনে হয় খুব কম মানুষ জানে, একদম, তাই না? তো এটা নিয়ে মানে আপনার এখন কেমন লাগে? প্রথমত যে ভালো লাগাটা সেটা হলো যে বিশ্বের এত বড় একজন সেলিব্রিটির নামে আমাকে ডাকা হয়, এটা ভালো লাগার জায়গা। কারণ আমি তার ফ্যান বলেন আর যেটাই বলেন, যে সেইভাবে চেষ্টা করে যাচ্ছি, এটা এক প্রকার ভালো লাগা। আর আমার নিজস্ব যে নাম রাশেদ শিকদার, যখন হঠাৎ কেউ ডাক দেয়, এটাও আমার খুব ভালো লাগে। আপনার প্রথম কবে আপনি আসলে নিজে থেকে খেয়াল করলেন বা এই যে মিস্টার বিনের সাথে আপনার অবয়বের মিল আছে বা মাশাল্লাহ বেশ মানে হুবহুই মিলে যায়, এটা প্রথম কবে ফাইন্ড আউট করলেন বা কিভাবে আপনার মাথায় এই চিন্তাটা আসলো? এটা আমি যখন থেকে ম্যাজিশিয়ান, মঞ্চে সাধারণত ম্যাজিশিয়ানদের ড্রেস হলো এই কোট টাই এই ধরনেরই। তো আমি মঞ্চে যেতাম, অনেকেই আমাকে বলতো যে তোমার ফেসটা মিস্টার বিনের মতো। তারপর যখন আমি হাই স্কুলে উঠেছি, ওই সময় আমার কিছু বন্ধুরাও এই কথাটা বলতো। আমি মিস্টার বিনকে সেইভাবে চিনতাম না। তারপর আমার এক বন্ধু একটা ভিসিডি দিল আমাকে, যে এইটা একটু দেখিস বাসায় গিয়ে। তখন আমি সেটা প্লে করে দেখে আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। এই সময়টা অনেক দিন পেরিয়ে গেল। 2016 সালে বাংলাদেশের একজন ম্যাজিশিয়ান এম রহমান, উনি আমাকে প্রথম বললেন যে রাশেদ, তোমার ফেসটা কিন্তু মিস্টার বিনের মতো, তুমি এইটাকে একটু চেষ্টা করতে পারো। তো তখন আমার কিছুটা মনে হয়েছিল, আমি যেটা উপলব্ধি করেছি যে হ্যাঁ, অনেকটাই হয়তো বা মিলে যাচ্ছে। এরপর থেকে কি তাকে দেখে আপনি অনুকরণ করা শুরু করলেন বা হ্যাঁ, অবয়ব আনা শুরু করলেন? হ্যাঁ, প্রথমত আমি তখন থেকে একটু চেষ্টা করে কিছুদিন চেষ্টার পর বাদ দিলাম। কারণ এরকম মুখ বাঁকিয়ে থাকতে বা এই যে ব্যাপারগুলো, এটা আসলে আমার মাথা ব্যথা করতো। তো তখন আমি বললাম না, এটা খুবই দুঃসাধ্য, আমি এটা করব না। তো তারপরে 2020 সালে আবার সেই এম রহমান, উনি আমাকে আরেকবার জানালেন যে কি করতেছো রাশেদ, চেষ্টা করো না একটু। তারপরে আমি এই লকডাউনে ঘরে বসে ওই সময় থেকে একটু চেষ্টা করলাম যে দেখা যাক এখন কি হয়। তো সেই থেকেই প্রচেষ্টা। তো আপনি তাহলে যে জাদুর জন্য মানে জাদু শিল্পী হিসেবে মিস্টার বিনকে অ্যাডপ্ট করা, যাতে জাদুটা সবার কাছে পৌঁছায়, মানে ওইটা তো মূল উদ্দেশ্য ছিল। হ্যাঁ, একদম। তো অনেকে কিন্তু এটাও কিন্তু এখন জানে না বা আপনার সাথে কথা বললে হয়তো তখন জানা যায় যে আপনি মূলত একজন জাদু শিল্পী। তো এই জাদু শিল্প নিয়ে আপনার ভাবনা কি? এবং আমরা একটু আগে কথা বলছিলাম যখন, যে আপনার একটু আক্ষেপ আছে, সেগুলো একটু শুনি। আসলে জাদু এক প্রকার বিজ্ঞান ভিত্তিক শিল্প। আর আমাদের একটি মূল মন্ত্র আছে যে শুধু বিনোদন নয়, জাদু হোক সামাজিক কর্মকাণ্ডের সহায়ক শক্তি। তো আমি এই কথাতে আসব। আর এর উদাহরণ হিসেবে আমি প্রথমে আপনাকে একটা জাদু দেখাতে চাই। আচ্ছা, ওকে। এখানে একটি খাম রয়েছে, আপনি এটা ফাঁকা আছে কিনা ভালোভাবে দেখেন এবং দর্শকদেরকেও দেখান। খামটা ফাঁকা আছে কিনা। আমার হাতে একটি কাঁচি রয়েছে, এটি আপনি একটু ধরবেন। আর সর্বশেষ যেটা আছে সেটা হলো একটা পুঁতির মালা রয়েছে। ধরে নেওয়া যাক এটি আমাদের বাংলাদেশ, আর এই পুঁতিগুলো হলো আমরা, অর্থাৎ এই দেশের জনগণ, আর এই সুতোটা হলো ভালোবাসার বন্ধন, ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে আবদ্ধ রয়েছি। তো অনেক দুষ্টু প্রকৃতির লোক রয়েছে যারা এই বন্ধনটাকে কেটে ফেলার চেষ্টা করে। আজকে সেই দুষ্টু প্রকৃতির লোক আমি আপনাকে বলছি না, আপনি শুধু বন্ধনটা একটু কেটে দেন। আচ্ছা, কেটে দিব? হ্যাঁ, কেটে দেওয়া হয়ে গেছে। এই খামটা একটু ধরবেন, আমি ওটাতে রাখতে চাই।
যাতে এই পুঁতিগুলো হারিয়ে না যায় সেই জন্য আমি একটা জায়গা এখানে রেখে দিলাম। কেমন, এটা ধরবেন। আর অবশিষ্ট আছে কি সেই সেরা বন্ধনটা। তো যেটা হয় যে তারা এই বন্ধনটাকে একবার কেটে ক্ষান্ত হয় না, এটাকে বারবার কাটার চেষ্টা করে, অর্থাৎ কাটতে কাটতে টুকরো টুকরো করে ফেলে। আপনি এটা আরো একবার কেটে দেবেন। ওকে, আবার এখান থেকেও ওকে, আরো একবার কাটতে থাকুন। হ্যাঁ, আরো, আবার ওকে। তো এরকম টুকরো টুকরো করে ফেলে। আমি সবসময় একটি কথা বলি যে আত্মবিশ্বাস, ভরসা আর একতাবদ্ধতা এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে মনে হয় যে আর কোনো সমস্যাই থাকবে না। অর্থাৎ আমরা প্রত্যেক মানুষ যদি একে অপরের সাথে আত্মবিশ্বাস নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে পারি তাহলে মনে হয় এই বাঙালি জাতি তথা আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ নাই। তো আমাদের যে ম্যাজিকের মূল মন্ত্র যেটা বলছিলাম তা হলো যে শুধু বিনোদন নয়, জাদু হোক সামাজিক কর্মকাণ্ডের সহায়ক শক্তি। অর্থাৎ এই যে একটি মেসেজ আমি পৌঁছানোর চেষ্টা করেছি যে আমাদের একতাবদ্ধ থাকতে হবে, তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হবে না। তো এই মূল মন্ত্রের সাথে কিন্তু অনেকটাই মিল আছে। তো জাদু এক প্রকার বিনোদন ভিত্তিক শিল্প, আর এটা নিয়ে আমার পরিকল্পনা হলো বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলোতে গানের জন্য আলাদা অনুষ্ঠান রয়েছে, নাচের জন্য আলাদা অনুষ্ঠান রয়েছে, অভিনয়ের জন্য তো রয়েছেই, কিন্তু জাদুর জন্য আলাদা অনুষ্ঠান কোথায়? শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠান চোখের পলকে, এছাড়া কিন্তু আর আলাদা কোনো অনুষ্ঠান নাই জাদুর জন্য। অথচ এটা কিন্তু শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, তো আমার যে পরিকল্পনা সেটা হলো এই জাদু শিল্পটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হোক, কারণ এই বিনোদনটার মধ্যে কোনো অশ্লীলতা থাকে না, পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করা যায়। তো আপনি যে একটা আক্ষেপের কথা বলছিলেন যে জাদু শিল্পী হয়তো একজন দুজন বাদে কারোর নাম ওভাবে জানা যায় না, এবং বাংলাদেশে আপনার কাছে কি মনে হয় যে জাদু শিল্পের ভবিষ্যৎ কি? এই মুহূর্তে এটার ভবিষ্যৎ খুব একটা ভালো বলে মনে হয় না আমার কাছে। আচ্ছা, কেন? সেটা মানে কি করলে ভালো হতে পারে এবং সেটা কারা করবে? এখন এই ক্ষেত্রে আমাদের যারা সিনিয়ররা আছেন তাদের উদ্যোগ থাকতে হবে, এবং টেলিভিশন চ্যানেলগুলো এছাড়া যত সব সোশ্যাল মিডিয়া আছে সেগুলো জাদু নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠান প্রচার করবে, তাহলেই হয়তো একটু এগিয়ে আসা সম্ভব। আচ্ছা রাশেদ ভাই, এখন তো সোশ্যাল মিডিয়ার সময়, হ্যাঁ, আপনার কি নিজের কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আপনার সোশ্যাল মিডিয়াতে কি আপনি অ্যাক্টিভিটিস গুলো কন্টিনিউ করেন? মোটামুটি সচেষ্ট আছি। তো আপনাকে দেখা যায় যে আপনাকে নিয়ে অনেক অনেক ধরনের ইউটিউব চ্যানেল বা ইউটিউবার বা এরকম আরো যারা আছে তারা আপনাকে বেস করে কিছু কন্টেন্ট বানায় এবং সেগুলো মানুষের কাছে পৌঁছয়, এবং সেখানে কোথাও দেখা যায় যে ভালো কিছু মেসেজ আছে, আবার কোথাও দেখা যায় যে আসলে সেরকম কোনো কিছুই নাই। তো এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কতটুকু সচেতন, বা আপনি চান কি যে আপনাকে কিভাবে ব্যবহার করা হোক? আসলে আমি প্রথম থেকেই যেটা চিন্তা করেছিলাম সেটা হলো যে আমি এমন কিছু বিনোদন দিতে চাই যেখানে হাসি মজা সব কিছুই থাকবে, আর পরিশেষে একটি শিক্ষণীয় বিষয় বা একটি মেসেজ থাকবে যেটা থেকে মানুষ একটু হলেও সচেতন বা সতর্ক হবে। কিন্তু প্রথম দিকে এইটা বুঝতে পারি নাই, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা শুধুমাত্র যে বিনোদন কর্মী বলা যায় এরকম হিসেবেই ব্যবহার করেছে, তো সেখানে কোনো শিক্ষণীয় বিষয় রাখেনি। তো আমি এখন সতর্ক, আমি সেইভাবেই আগামীতে এগিয়ে যেতে চাই। তো কেউ যদি আপনাকে শুধুমাত্র বাংলার মিস্টার বিন হিসেবে তাদের কোনো কাজে বা কন্টেন্টে বা কোনো কিছুতে সম্পৃক্ত করতে চায়, জাদুটাকে পাশে রেখে, তো সেটা আপনি কতটা ইন্টারেস্টেড, বা সে ব্যাপারে আপনার বলার কি? গল্পটা যদি যথাযথ হয় তাহলে আমি অবশ্যই একটু আগ্রহশীল। আচ্ছা, একটু কিছু মজার মজার ঘটনা বলেন, যে সবাই তো দেখা যায় যে একটা প্রোগ্রামে গেলেন, আপনার আশপাশে হয়তো আরো অনেক সেলিব্রিটিজ আছে, কিন্তু ছবি তোলার হারটা আপনার দিকে একটু বেশি থাকে, বা বাচ্চারা একটু আপনাকে দেখে আনন্দ পায়, এমনকি সব বয়সের মানুষই আপনাকে ঘিরে একটা উন্মাদনার তৈরি হয়, তখন কেমন লাগে? হ্যাঁ, এটা খুবই ভালো লাগে আমার। মানে কখনো টায়ার্ড লাগে না সারাক্ষণ এত ছবি হ্যাঁ, তুলতে হচ্ছে? এই ক্ষেত্রে একটু বলি, আমি কিছুটা বিড়ম্বনায় পড়ি যখন দেখা যাচ্ছে যে আমি জরুরি কোনো কাজে যাচ্ছি আর এই মুহূর্তে কিছু লোকজন এলো যে একটা সেলফি তুলি। তো এখন ওই সময় যে আমার সময়টা ক্ষেপণ হয়, এই জন্য কিছুটা বিড়ম্বনায় পড়ি মাঝে মধ্যে।
এটা বিরক্তিকর। আপনি যে অবয়বটা নিয়ে সবসময় চলাফেরা করেন মিস্টার বিনের, এটা কি আপনাকে কখনো, যেমন অনেক গরমের মধ্যেও আপনাকে এরকম কোট স্যুট পরে থাকতে হয়, এটা মানে মানসিকভাবে খারাপ লাগে কিনা কখনো? আসলে যখন কাজ হচ্ছে, মানে আমি কোনো কাজে যাচ্ছি, আর সেখানে মিস্টার বিন হিসেবে বা এরকম সাজেই যেতে হবে, তখন একটু গরম লাগে, সহ্য করে নেই। আর এমনিতে তো আমি সচরাচর এই গেটআপে থাকি। সচরাচর কি গেটআপে থাকেন, কেমন গেটআপে, কোন টি-শার্ট, ড্রেস ভালো লাগে আপনার? টি শার্ট, তারপরে রাত্রে লুঙ্গি, আর দিনে অন্যান্য প্যান্ট যেগুলো আছে এরকম। তো এরকম সচরাচর ক্যাজুয়াল গেটআপে কি মানুষ আপনাকে মিস্টার বিন হিসেবে কানেক্ট করতে পারে, নাকি পুরো অবয়বটা নেয়ার পরে বুঝতে পারে? আসলে ফেস দেখেই এখন অনেকে বুঝতে ফেলে, সেখানে কোনো গেটআপের প্রয়োজন হয় না। ফেস দেখলেই ও ওনাকেই মনে হয় দেখেছিলাম, এরকম ব্যাপারটা। তারপরে কেউ কেউ সরাসরি এসে বলে ফেলে যে আমি সে। তো এই পরিচিতির কারণে এক্সট্রা কোনো সুবিধা পান বিভিন্ন কাজের ক্ষেত্রে? হতে পারে কোনো অফিসে বা বিভিন্ন জায়গাতে অনেক ধরনের হয় না? হ্যাঁ, এই ক্ষেত্রে কিছুটা সুবিধা রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যেমন কোথাও সিরিয়ালে দাঁড়াতে হয়, আমি কিন্তু সবসময় সেই সিরিয়াল মেনটেন করেই চলি। অর্থাৎ কোথাও একটা জিনিসের প্রয়োজন, সেখানে সিরিয়ালে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে তারপরে সেটা গ্রহণ করতে হবে। আমিও সেটাই চেষ্টা করি যে আমি সিরিয়ালে দাঁড়িয়েই নিব। কিন্তু ওই জায়গাকার যদি কিছু মানুষ আমাকে দেখে, আমাকে ধরে ভেতরে নিয়ে যায়। আর ওই সিরিয়াল ভেঙে তখন লোকজন চলে আসে সেলফি তোলার জন্য। ওই সময় এই বিড়ম্বনা থেকে বাঁচাতে হোক আর যেভাবেই হোক, আমাকে ধরে আমার কাজটা আগে করে দেয়। তো এটা একটা সুবিধা। তবে আমি জানি না এটা কতটুকু যুক্তিসঙ্গত, যেহেতু অন্যরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আমি এটা কখনো চাই না, কিন্তু তারপরে এটা হয়ে যায়। নারী ভক্তের কথা বলেন, নারী ভক্তের মানে নারীরা নিশ্চয়ই আপনাকে আলাদা করে মেসেজ করে, পছন্দ করে। তো নারী ভক্ত কেমন আপনার? হ্যাঁ, প্রচুর রয়েছে। কেউ বিয়ে করার কথা বলে? বেশ কয়েকজন বলেছে, প্রেম ভালোবাসার কথাও বলেছে, বিয়ে করার কথাও বলেছে। আবার কেউ কেউ একটু আফসোস করেছে যে আমি তো আপনাকে আসলে সেরকম মনে করতাম না, আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, এখন প্রোফাইল ঘেটে দেখলাম যে আপনি আসলে একটু বেশি মানে পরিচিত, এরকম বলে আর কি। আপনার সাথে কি বিবাহিত নাকি সিঙ্গেল? অবিবাহিত। অবিবাহিত, তার মানে চান্স আছে না? যারা আপনাকে পছন্দ করে, নারী ভক্ত, আপনাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাদের জন্য কিছু বলতে চাইলে আমরা এটা আলাদা ক্লিপস আকারে ব্যবহার করবো। আপনি একটু ক্যামেরায় বলেন, সেই নারীদেরকে বলেন। লজ্জা পাচ্ছেন কেন? আচ্ছা, আমি বলি যে যদি এরকম কেউ পছন্দ করে থাকেন, অবশ্যই বলবেন আমাকে, তাহলে আমি সেখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, ওকে। আপনি তার মানে কোনো রিলেশনশিপেও নাই? না। জীবনে প্রেম তো এসেছিল? হ্যাঁ, এসেছিল। আচ্ছা, একটু প্রেমের কথা বলবেন নাকি? আমরা খুব সিরিয়াস কথা বলছি তো, আমরা একটু শুনি এখন। না, ঠিক আছে। প্রেম এসেছিল একবার। একবার শুধু? হ্যাঁ, একবার এসেছিল। আচ্ছা, কিন্তু সেটা চলে গেছে। চলে গেছে? কেমন চলে গেছে? এই কারণটা আমার অজানা, কারণ তার সাথে আমার পরে আর কথা হয়নি। মানে সেই মানুষটাকে এখনো ভালোবাসেন আপনি? আসলে ইচ্ছা করলেই তো ভোলা যায় না, তো সেই ক্ষেত্রে হয়তোবা ভুলে থাকতে পারিনি, মনে আছে, কিন্তু এখনো ভালোবাসি। এই প্রশ্নটা মনে হয় একটু বিড়ম্বনায় ফেললো আমাকে, এখনো ভালোবাসি কিনা। আচ্ছা, আমি নিশ্চিত যে সেই মানুষটা এই অনুষ্ঠান বা এটার অংশ দেখবি। তাকে উদ্দেশ্য করে একটু ক্যামেরায় কিছু বলেন। তাকে উদ্দেশ্য করে কি বলবো, আমি সব সময় চাই যে সে হ্যাপি থাক, যেখানেই থাক, যেখানেই থাকুক, ভালো থাকুক, এটাই প্রত্যাশা। আর এছাড়া তাকে ডেডিকেট করে কিছু বলার নেই। ওকে, আচ্ছা, আমাকে একটা কথা বলেন যে কেউ আপনাকে প্রচন্ড ভালোবাসলো এবং আপনার জীবনে আসলো, আপনাকে নিয়ে এসে অনেক পজিটিভ বা সবকিছু মিলে সব ঠিকঠাক আছে, কিন্তু সেই মানুষটা যদি একটা সময় গিয়ে চায় যে রাশেদ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি এই মিস্টার বিন ব্যাপারটার কারণে সবাই তোমাকে নিয়ে অনেক মজা করে বা অনেক হাসাহাসি করে, আমি এটা চাই না। হ্যাঁ, সে তার বয়ফ্রেন্ডকে বা তার হাজবেন্ডকে নিয়ে এরকম দাবি করতেই পারে। সে যদি এরকম এই পুরো ব্যাপারটাকে, এই অবয়বটাকে ছেড়ে দিতে বলে, কি করবেন আপনি? কাকে বেছে নেবেন? অসম্ভব। কোনটা অসম্ভব? আমি চাই যে আমাকে এই অবস্থাতে দেখেই কেউ গ্রহণ করুক, এরকম কেউ না আসুক যে আমার সবকিছু পরিবর্তন করে ফেলবে। কারণ আমি আসলে এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যখন একটা অনুষ্ঠানে যাই, বাচ্চারা আমাকে ঘিরে থাকে, মিস্টার বিন মিস্টার বিন বলে একদম সবাই কত যে আপন হয়ে যায়। কাজেই আমি এই অবস্থাটা মনে হয় ছাড়তে পারবো না, এটা অসম্ভব। চমৎকার জাদুকরি কথাবার্তা। আমরা কি জাদু দেখবো একটা? নিশ্চয়ই, একটু দেখি, জাদু দেখবো।
আমি এবারে যে ম্যাজিকটি দেখাতে চাই সেটি হলো, এই ঘটনাটা কেমনে ঘটাইলেন আমি একটু পরে জেনে নেব। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি একটি খাম আপনার হাতে দিচ্ছি। আচ্ছা। এই খামে কি আছে? টাকা পয়সা আছে কিছু? না না, ওকে। কি আছে কেউ জানে না, এবং ওটা কিন্তু আঠা দিয়ে আটকানো রয়েছে, হ্যাঁ, তাই না? সুন্দর। হ্যাঁ, ভেতরে কি আছে কেউ জানে না। আমার হাতে এক বান্ডেল কার্ড রয়েছে। এই কার্ডের মধ্যে কি আছে আমি যদি একটু দেখাই। হার্স ক্লাব স্পেড ডায়মন্ড, যা কিছু থাকা দরকার, ভালোভাবে দেখবেন, আসলে সবকিছুই রয়েছে। আবারও দেখাচ্ছি, এক সেট কার্ডের মধ্যে যা কিছু থাকা দরকার সবই আছে। আর পেছনে কি রয়েছে, সব একই রকম। অর্থাৎ মাঝখান থেকে একটা কার্ড যদি এদিকে ঘুরিয়ে দেই, এরকম উল্টো করে ঘুরিয়ে দেই, সেটা খুঁজে পাওয়া অসম্ভব, তাই না? আচ্ছা, এবার আপনাকে যেটা করতে হবে, এই কার্ডগুলো আমি আমার হাতের উপরে ছাড়বো, আপনি যে কোনো জায়গায় চেপে ধরবেন। যেটা চেপে ধরবেন ওইটা আপনার। আচ্ছা, যে কোনো এক জায়গায় চেপে ধরুন। আচ্ছা, আপনি কি চেঞ্জ করতে চান? মানে আমি আবার ফ্লাশ করব নাকি এটাই না ফাইনাল? ঠিক আছে। ফাইনাল। হ্যাঁ। ওকে, এই কার্ডটা এবার ক্যামেরায় দেখান, দর্শকদের দেখান, এবং আপনিও দেখে নিন যে আসলে কত রয়েছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা গেলে এবার আপনি ওই খামটা ছিঁড়ে ফেলুন, ভেতরে কি রয়েছে সেটা একটু বের করুন। খামে কি রয়েছে? ওকে, ওকে, মিলে গেছে দুটো। ওকে। আচ্ছা, এই খেলাটা অনেকেই সন্দেহ করে, এই সন্দেহ কাটানোর জন্য আমি আরো একবার দেখাতে চাই। আমি আবারও একটি খাম আপনার হাতে দিয়ে দিচ্ছি, ওকে। আর আবার সেই কার্ডের সেটটা আমি বের করলাম। এখানে কি রয়েছে? হার্স ক্লাব স্পেড ডায়মন্ড, যা কিছু থাকা দরকার সবকিছু এতে রয়েছে। আর পেছনেও সেই আগের মতোই সেম রয়েছে। ওকে, এবারে যে বিষয়টা সেম, আপনি যে কোনো একটা কার্ডে চেপে ধরুন, যেটা ইচ্ছা। এইটা ফাইনাল নাকি চেঞ্জ করবেন? চেঞ্জ করি। চেঞ্জ করবেন, ইচ্ছা আপনার। আবার ফ্লাশ করলাম। ওকে, আবারও চেঞ্জ নাকি না ফাইনাল? ঠিক আছে। চূড়ান্ত। হ্যাঁ। এবার কিন্তু লাস্ট। হ্যাঁ। ওকে, আপনি এবার কার্ডটা দেখুন আর সবাইকে দেখান। ওকে। আর আপনার হাতে যে শেষের খামটি দিয়েছিলাম, সেই খামটি আরেকবার একটু দেখুন। এটা হলো মনস্তাত্ত্বিক ম্যাজিক, অর্থাৎ মনের খবর আগে থেকেই বুঝতে পারা যে কি হতে পারে। মিলেছে। ইটস ভেরি ইন্টারেস্টিং, যদিও ডেফিনেটলি একটা ট্রিক্স আছে, বাট এটা আমাকে খুবই আনন্দ দিল। ইটস ভেরি, মানে থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এটা কোনো ম্যাজিকের কি ট্রিক্স বলা যাবে আমাদেরকে? না, কোনোটাই এটা বলা যাবে না। ওকে, ম্যাজিক তো আসলে আপনি বললেন যে একটা বিজ্ঞানসম্মত বিষয়, তাই তো? একদম। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনার যারা পরিবারের লোকজন আছেন, তারা আপনার এই ম্যাজিক কিংবা আপনি যে এখন মিস্টার বিন হিসেবে, বাংলার বিন হিসেবে আবির্ভূত হচ্ছেন, তাদের রিয়াকশনটা কি? মানে তারা কি বলেন? তারা প্রথম থেকেই আমাকে প্রচুর সাপোর্ট করেছে, যখন থেকে আমি ম্যাজিক শেখার চেষ্টা করছি তখন থেকেই। আর এখনো তারা আমার সাথেই আছে। বাহ, মানে সমর্থন পুরোপুরি পাচ্ছেন আপনি। একদম। কোথায় বেড়ে ওঠা আপনার? পাবনা জেলা। আচ্ছা। পাবনা জেলার কাজিরহাট ফেরিঘাট এলাকা, এটা হলো বেড়া উপজেলার অন্তর্ভুক্ত। তো ওখানে যে আপনি, ওখানে যে সময়গুলো কাটাতেন, কোথায় কাটাতেন? বা সেখানে আড্ডা, সেখানে খেলাধুলা, বা সেখানে গোসল করা নদীতে, বা মাছ ধরা ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, জায়গাগুলোর কথা একটু তো শুনতে চাই। এই ক্ষেত্রে আমি প্রতিদিন বিকেলে নদীর পাড়ে ঘুরতে যেতাম। আমার বাসা থেকে যমুনা নদীর দূরত্ব হলো 800 মিটার, আচ্ছা। 1 কিলোমিটারেরও কম। তো আমার বিকেলটা বেশিরভাগ ওখানেই কেটেছে। হ্যাঁ, মাছ ধরতে গিয়েছি অনেক সময়, পুকুরে আবার নদীতেও, কারণ যারা নদী অঞ্চলে আছে তাদের অধিকাংশ মানুষই মৎস্য নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে অনেকের সাথেই অনেক সময় মাছ ধরা হতো। বাহ, মানে আপনি মাছ ধরার এক্সপিরিয়েন্স আপনার আছে। হ্যাঁ, বেশ। আচ্ছা, এখন কি ঢাকায় থাকেন নাকি পাবনাতেই থাকেন? এখন ঢাকাতে। মানে এটা কেন, কাজের প্রয়োজনে? জি। আচ্ছা, তো ঢাকাতে এসে কেমন লাগছে? মানে ঢাকা কেমন লাগে? ঢাকা ভালো লাগে, কিন্তু এখানে মেইন যে সমস্যাটা রয়েছে সেটা হলো যানজট। এটা আমার একদমই পছন্দ না। আচ্ছা। কারণ আগে আমি যখন ঢাকায় আসতাম, আজ থেকে 5-10 বছর আগে, তখন দেখতাম হঠাৎ কোনো একটা রাস্তায় জ্যাম হলো এবং সেটা কিছুক্ষণ পর, হয়তো 20 মিনিট আধা ঘন্টা পর
ছুটে গেল। হুম। আর এখনকার পরিস্থিতি হলো যতগুলো রাস্তা আছে সবগুলোতেই সব সময় জ্যাম। আচ্ছা, তো এইটা একটু বিব্রত। এটা ম্যাজিক দিয়ে কিছু করা যায় না? তাহলে তো সব সমস্যার এটা সমাধান একটা হয়ে ম্যাজিক আমি জানি, সেটা হচ্ছে যে এই ম্যাজিকটাতে প্রত্যেকটা যারা নাগরিক আছে আমরাই ম্যাজিশিয়ান। আমরা যদি ঠিক মতন আসলে নিয়ম মেনে রাস্তাটা গাড়ি চালাই, নিয়ম মেনে রাস্তা পার হই, যেখানে সেখানে পার্ক না করি, একদম তাহলে আমরা করতে পারি না? একদম। ওকে, ঢাকার আর কোন বিষয়গুলো আপনার খুব ভালো লাগে, খাবার দাবার বা কোন জায়গায় যেতে ভালো লাগে? ঢাকার আসলে ওইভাবে সবকিছুই এ পর্যন্ত ঘুরে দেখিনি, তবে যতগুলো ঐতিহাসিক স্থাপনা রয়েছে সবগুলোই মোটামুটি গিয়েছি। তবে আমার এদিকে হাতির ঝিলের চারপাশে একটু ঘুরতে ভালো লাগে, মানে শহরের মধ্যে এত বড় একটা লেক, এটা ভালো লাগার একটা ব্যাপার। যদিও পানিটা কিছুটা দুর্গন্ধযুক্ত, কিন্তু তারপরেও একটু স্বস্তির শ্বাস নেওয়া যায় বলে মনে হয়। তো আমি অনেক বিকেলই এদিকে কাটাই বর্তমানে। আপনি কি এখন থেকে ঢাকাতেই নিয়মিত হবেন, নাকি পাবনায় ফিরে যেতে মন চায়, সেখান থেকে কাজ করতে ইচ্ছে করে? এইভাবে জার্নি করে এত আসা যাওয়া সম্ভব নয়, এই জন্য ঢাকাতেই থাকতে হবে। ওকে, আমি মোটামুটি আমাদের আড্ডার একটা বড় অংশ পার করে ফেলেছি। আমি এবার আমার অন্য একটা অংশে যেতে চাই, যেটার নাম আমরা দিয়েছি শব্দজট। আচ্ছা, ওটার নাম দিয়েছি, কিন্তু এখন এই পাত্রের নামটা আসলে খুঁজে পাইনি। আপনি চাইলে আজকে এই পাত্রটার একটা নাম দিয়ে যেতে পারেন। অপেক্ষায় রইলাম। এখানে কিছু শব্দ আছে, কিছু কাগজ আছে, সেই কাগজের মধ্যে কিছু শব্দ লেখা আছে। আচ্ছা। তো সেখান থেকে আপনি 5টি কিংবা আমরা একটা বেশিও তুলি, মাঝে মাঝে 6টি শব্দ মানে কাগজ তুলবেন, যে শব্দটা লেখা আছে সেই শব্দটার সাথে রিলেট করে আপনার নিজের জীবনের সাথে কোনো একটা গল্প বা কোনো একটা অভিজ্ঞতা আমাদেরকে বলবেন। এবং আমি আশা করব যে আপনি এটা খুব সততার সাথে করবেন, মানে কোনোভাবেই ডিপ্লোম্যাটিক হওয়া বা ক্যামেরার সামনে আছি বলে একটু অন্যভাবে বলা, সেটা না করে আমরা একদম সত্যিটাই বলি। হ্যাঁ, এই কালচারটা আমরা তৈরি করি। তো আপনি রেডি? জি। শব্দটা, কাগজটা তুলবেন এবং তুলে আপনার ক্যামেরাতে একটু দেখাবেন। হ্যাঁ, তাহলে সবুজ রং পছন্দ, আমি এটা নিলাম। হ্যাঁ, কি আছে? এইটা প্রেম। প্রেম নিয়ে আমরা অলরেডি শুনে ফেলেছি, হ্যাঁ, তারপরও বলেন। প্রেম একবারই এসেছিল আর সেটা চলে গেছে। যদি আপনি বলেন যে এটা গার্লফ্রেন্ড মানে লাইফ পার্টনার হিসেবে যদি প্রেমটা এসে থাকে, তাহলে একবার এসেছিল, সেটা চলে গেছে। আর এছাড়া তো প্রেম রয়েছেই, কত মানুষকে তুই ভালোবাসি, এটা তো আছেই। মেয়েদের কথা জানতে চাই। এরপর এমনিতে ওটা তো লাইফ পার্টনার হিসেবে সিরিয়াস প্রেমের ব্যাপার, আমি বুঝলাম। এরপর কি আর প্রেম করেন নাই? নাম বলতে হবে না, না, এরপর প্রেম করিনি, তবে প্রেমে পড়েছি অনেকবার, বহুবার, এখনো পড়েন। হ্যাঁ, ওই মানে সেরকম চেহারা কারো দেখলেই প্রেমে পড়ে যায় একতরফা। হ্যাঁ, তারপরে কারো কণ্ঠ শুনে ভালো লাগে, কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো মানসিকতার প্রতি পছন্দ। তো প্রতিনিয়তই প্রেমে পড়তেছে। তো বলেছেন কখনো কাউকে? না, বলিনি। কেন বলেননি? আসলে বেশিরভাগ তো ফেসবুকে প্রেমে পড়ি, তো এই ক্ষেত্রে ফেসবুকে বললে কি হয়, ওই ভেরিফাইড অ্যাকাউন্ট, তখন আবার স্ক্রিনশট করে এই জন্য বলা হয় না কাউকে। তো কলে কথা বলা বা এরকমটা হয় না? না, কখনো এরকম ফেসবুক থেকে পরিচয় হয়ে কফি খেতে যাওয়া বা কোথাও একটু? অনেকের সাথেই গিয়েছি, অনেকের সাথেই এরকম কফি খাওয়া হয়েছে ফেসবুক থেকে পরিচিত হয়ে, কিন্তু তাদের প্রতি প্রেমটা আসেনি। তো যাদের প্রতি প্রেমটা আসছে এরকম কারোর সাথে তাদেরকে বলিনি। তাদেরকে বলেন? কিন্তু এরকম কি হয়নি যে আপনি মনে মনে ভাবছেন একে পছন্দ, সেই আপনাকে বলে ফেললো চলো একদিন দেখা করি? না, এরকম হয়নি। এটা ভালো চান্স আছে এই অনুষ্ঠানের পর। আপনার প্রেম নিয়ে আসলে বিশ্বাসটা কি, মানে আপনি কি প্রেমে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। জানি না আমার উত্তরটা কতটুকু যুক্তিসঙ্গত, তবে আমার বিশ্বাস আছে। আচ্ছা, তো আমরা খুব তাড়াতাড়ি চাই যে আপনি একটা প্রেমের বন্ধনে আবদ্ধ হন, আপনার হাসিটা আরো চওড়া হোক। তবে প্রেম নিয়ে আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই ভালোই আছে। একটা কথা হচ্ছে যে গ্রেট হুমায়ুন ফরিদির কথাই বলতে হয় যে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হয়। তো প্রেমে আমার অভিজ্ঞতা বলেন বা আমার কথা হচ্ছে যে প্রচন্ড কষ্ট সহ্য করার সামর্থ্য থাকতে হবে, তাহলেই প্রেম করা যাবে। চলেন আমরা পরের কাগজটা তুলি। হলুদ, কি দেখি আমরা? বিশ্বাসঘাতকতা। আপনার জীবনের সাথে হয়েছে কিনা,
আপনি কারোর সাথে করেছেন কিনা? বিশ্বাসঘাতকতার কথা যদি বলি তাহলে আমি করেছি, আপনি করেছেন? এবং আমার সাথেও করেছে, এরকম আছে। আচ্ছা। আমি একটু উদাহরণ দেই। হুম। বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে আমি যার সাথে করেছি সেটা বলি। সে যদি অনুষ্ঠানটি দেখে থাকে, হয়তো এই কথাটা এই পর্যন্ত তাকে বলা হয় নাই, কারণ আমি এই বিষয়টা নিয়ে প্রচন্ড লজ্জিত ছিলাম। ব্যাপারটা হয়েছিল যে, তবে যদিও আমি নিজেকে একদম সম্পূর্ণভাবে দোষারোপ করছি না, এখানে আরো কথার পেছনে অনেক কথা থাকে, তবে সেগুলো আজকে অজানাই থাক। আমি শুধু বলতে চাই যে আমার একজন কাছের ফ্রেন্ড ছিল, যে ছোট ভাই ফ্রেন্ড দুটোই। ও গান করতো, সিঙ্গার। তো ও যে মেয়েকে ভালোবাসতো আর আরেকটা মেয়েকেও ভালোবাসতো, দুজনকেই ভালোবাসতো, এবং এই টোটাল ঘটনাটা আমাকে জানায়। কিন্তু কোনো উপায় চাইনি বা এ থেকে বের হতে চাইনি, কিন্তু আমি স্বেচ্ছাই তাকে উপকার করি। মানে আমি স্বেচ্ছাই ওই একটা মেয়েকে তার আরেকটা প্রেমের কথা সম্পূর্ণভাবে জানিয়ে দেই। এবং এটা কেন জানিয়েছি, কি সার্থকতা ছিল, কি উদ্দেশ্য ছিল, এটা নিয়ে কোনো কিছু ভাবিনি, তখন বয়সটা সেরকম ছিল না। এবং তখন তাদের মধ্যে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। তবে পরবর্তীতে যে আরেকটা থাকে ও তো আছেই আর কি, এখনো হয়তো আছে, কিন্তু ওই মেয়েটার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এখন এই ক্ষেত্রে এটা বিশ্বাসঘাতকতা বটে, সে আমাকে বিশ্বাস করার জন্যই বলেছিল, কিন্তু আমি মনে করি যে সে বিশ্বাস করে বলেছিল, কিন্তু সে তো অলরেডি যে কোনো একজনের বিশ্বাস এমনিতেই ভেঙে দিত। তো যে কোনো একজনকে আমি উপকার করেছি, এটাও হতে পারে। তবে আমি সর্বোপরি এটাকে বিশ্বাসঘাতকতা হিসেবেই নিয়ে নিচ্ছি। তো এটা, এবং এই অপরাধটা শেষ পর্যন্ত আমি এতটাই লজ্জিত বা এতটাই অনুতপ্ত হয়েছি যে আমি তার কাছে ক্ষমাও চাইতে পারিনি। এটা। আর আমার সাথে যে বিশ্বাস ভেঙেছে, অলরেডি আগের প্রশ্নের সাথে সম্পৃক্ত থেকে হয়ে গেছে, সেটা ছিল সেই মেয়েটা যাকে আমি ভালোবাসতাম। সে মানে কোনো কারণ ছিল না, আমার মনে হয় না যুক্তিসঙ্গত কোনো কারণ আছে, সে অকারণে আমাকে ছেড়ে চলে যায়, এবং শেষ পর্যন্ত আমাকে বলেও নাই কারণটা কি, সেটাও তো জানার একটা অধিকার থাকে। তার সাথে আজ পর্যন্ত আমার কোনো যোগাযোগ হয়নি। তো আমি এটাকে বিশ্বাসঘাতকতা হিসেবে ধরে নিচ্ছি। সে কি কখনো যোগাযোগ করার চেষ্টা করেছিল বা আপনি? আমি কয়েকবার করেছি, কিন্তু তার যোগাযোগ পাইনি। যখনকার কথা বললেন সে ছেড়ে চলে গেল, তখন কি আপনি এতটা পরিচিত হয়ে উঠেছিলেন? না, এটার আগের কথা, অর্থাৎ সে যাওয়ার 3-4 মাসের মধ্যেই আমি আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, আমরা তার জন্য শুভকামনাই কামনা করি। আমরা আশা করি যে ওই যে একটা চমৎকার একটা ছবির উদ্ধৃতি দিতে হয় যে চোখগুলো বদলে যায়, ঠোঁটগুলো বদলে যায়, কিন্তু ভালোবাসার চুমুগুলো একই থাকে। তো আপনার জন্য সেই শুভকামনা। আপনার ভেতরের যে ব্যথাটা, এই ব্যথাটা নিশ্চয়ই কেউ ঘুচিয়ে দিবে সেই প্রত্যাশা করছি। তবে সবচেয়ে খুশি হবো এই শো আমার এই প্রোগ্রামটা দেখার পরে যদি যিনি আছেন, অন্তত আপনার তার কাছে চাওয়াটা কি, এখন যদি কখনো যোগাযোগ হয় বা সেই সুযোগ হয়, কি বলতে চান তাকে? মানে আবার কি ফিরে পেতে চান? আমি শুধু একটি কারণ জানতে চাই যে আমার অপরাধটা কি ছিল। মানে সে তো আচমকা হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং আজ পর্যন্ত কথা বলেনি, তো কি এমন কারণ ছিল এটাই জানতে চাই। এটা জানিয়ে গেলেই এতটুকুই, তাকে আমি জোর করে ফিরে পেতে চাই না। সে যদি স্বেচ্ছায় আসতে চায় সেটা ভিন্ন কথা, তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করবেন তাকে? সেটা তখন ভাববো, আগে প্রস্তাবটা যদি কখনো আসে। এটা নিয়ে এখনো কোনো কিছু ভেবে রাখিনি। ঠিক আছে, আমরা পরের কাগজটা তুলি। বাহ, এবার গোলাপি। আমি, আচ্ছা, আমরা কৌতুক শিল্পী, আমরা বাংলার মিস্টার বিন, আমরা জাদু শিল্পী, অভিনেতা রাশেদ শিকদারকে জানি, চিনি। এবার এগুলোর বাইরে গিয়ে আবার আজকে নতুন একটা পরিচয় পেলাম যে দুর্দান্ত প্রেমিক আপনি। তো এবার এর বাইরে গিয়ে আপনাকে একটু জানতে চাই। আমি একটু বলি আগে, দুর্দান্ত প্রেমিক মোটেও আমি নই, কারণ আমি
মানুষের মন বুঝতে পারি না, কারো মনই না। আমার ফ্রেন্ড বলেন আর যা বলেন, আমি আমার মতো হেসে যাচ্ছি, হয়তো অন্য কিছু করতেছি, সে বলতেছে রাশেদ কি সিরিয়াস হবি না, আমার এরকম এরকম একটা সমস্যা চলতেছে। যখন আমাকে সিরিয়াস হতে বলে তখন আর আমি বেশি করে হাসি। তো এই জন্য এটা একটা ব্যাপার যে আমি কখনোই কারো মন বুঝতে পারি না, আর মন না বুঝলে কখনো দুর্দান্ত প্রেমিক হওয়া সম্ভব না। ইন্টারেস্টিং ব্যাপার, প্রেমিকরা কিন্তু মন বুঝতে পারে না আসলেই। এবং যে যত বেশি কম মন বুঝতে পারে সেই তত বেশি দুর্দান্ত প্রেমিক। এইটা আমি জানি না। মন বুঝতে পারলে সে আর প্রেমিক থাকে না। আর প্রেমিকাদের মন বোঝার মতন ক্ষমতা কোনো প্রেমিকের হয় নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো শিখলাম। তাহলে যারা দেখছেন আপনারা একটু জেনে নেন যে ব্যাপারগুলো কেমন। যে মন বুঝতে না পারা মানুষই মনে হয় ভালো প্রেমিক। নিশ্চয়ই তাই। ওকে ওকে, নিশ্চয়ই, কারণ আচ্ছা। এই যেমন আপনি জানেন না কারণ যে সে কেন চলে গেল, এরকম হাজারো পুরুষ হাজারো ছেলেরা, মেয়েদের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু ছেলেদের ব্যাপারটা তাই বেশি হয়। আমার মনে হয় যে যেমন আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রডিউসার, হ্যাঁ, মাজহার বাবু, আমি শিওর যে তার এত বছরের দাম্পত্য জীবনে সে এখনো ভাবির মন বুঝতে পারে নাই। হ্যাঁ, আমার তাই বিশ্বাস। তো এই মন বুঝতে না পারা মানুষগুলোই দুর্দান্ত প্রেমিক হয়। আচ্ছা আচ্ছা, এটা আমার মতামত, অন্যদের অন্য মতামত হতে পারে। ভাই, তার আগে একটু আমরা ওর সাথে একটু পরিচিত হই, ওকে একটু আমরা ক্যামেরায় দেখাই। এটা হলো আমার টেডি। আমি ওর নাম রেখেছি টুডলস। টুডলস। এই নামের কি অর্থ কিছুই আমি জানি না। আমার কাছে মনে হয়েছিল যে মিস্টার বিনেটটা তো টেডি, ও টেডি বলেই ডাকে, কিন্তু আমার মনে হলো যে না, এটার কি নাম দেওয়া যায়। হঠাৎ করে মাথা আসলো টুডলস রাখবো, তখন থেকে টুডলস বলে ডাকি আমি ওকে। চমৎকার। ওকে একটু হ্যালো দিই। হ্যালো। আমি একটু একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, কেমন বা। আচ্ছা, এটা আপনি কিভাবে কালেক্ট করলেন? এটার গল্পটা একটু শুনি। আসলে এইটা খোঁজার জন্য আমি প্রচুর কষ্ট করেছি। বাংলাদেশে যতগুলো ভালো ভালো মার্কেট রয়েছে সবগুলোতেই আমি গিয়েছি, কোথাও এরকম একটি পাইনি। কালার ম্যাচ করে কিন্তু জিনিসটা এরকম না, আবার জিনিসটা যদি এরকম কাছাকাছি যায় সেটা কালারটা এরকম না। এটা নিয়ে আমি তারপরে শেষ পর্যন্ত যেখানে এই টেডি বিয়ারগুলো তৈরি করা হয় ওই জায়গা পর্যন্ত গিয়েছি, সেই কারখানাগুলোতে খুঁজেছি, তাও নাই। তো অবশেষে ইন্টারনেটে দেখলাম যে একটা ওয়েবসাইটে সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে, আমি সেটার নাম না বলি, সেখান থেকে আমি এটা পেয়েছি। ওকে, তো ওর সাথে আপনি কতদিন ধরে আছেন? ও আমার সাথে আছে 2021 সালের মে মাস থেকে। ওর সাথে আপনার সম্পর্কটা কেমন? খুব ভালো, ওই তো আমার একমাত্র সঙ্গী মনে হয় এখন। বাহ, কি কথা হয় ওর সাথে? ওর কথা আমি আর ও বুঝি, আর অন্য কেউ বোঝে না। ওকে, আপনি মানে রাগ করছেন না তো? আমার কাছে আছে। না না না, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা পরের কাগজটা তুলি। কোনটা তুলবো? আচ্ছা দেখি কি আছে আজকে। হতাশা কখনো এসেছিল কিনা, হতাশা থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত কি ছিল, এখনো আসে কিনা? আমি যদি হতাশার কথা বলি তাহলে আমি এখনো হতাশায় রয়েছি। হতাশায় ভুগছেন এখনো? হ্যাঁ, এখনো হতাশায়, প্রচুর হতাশায় রয়েছি। আর কেন রয়েছি সেটা যদি একটু বলি, সব না বলি, একটু বলতেছি। সেটা হলো যে আমার পরিবারের জন্য একটা চিন্তা সবসময় কাজ করে। আমি ঢাকায় একা রয়েছি, পরিবারের কেউই থাকে না, এবং আমি একা কখনো এরকম একা দূরে কোথাও থাকিনি। যখন আমি নাটোরে থাকতাম 2-3 বছর ছিলাম, সেখানে আমার বাবার সাথে থাকতাম, কিন্তু একা থাকা হয়নি এই প্রথম। তো এই ক্ষেত্রে আমার পরিবারের কথা খুব মনে পড়ে, ভাবায়। এবং এ পর্যন্ত তাদের জন্য কি করতে পারলাম, কতটুকু করতে পেরেছি, মানে আমার লেখাপড়ার প্রতি ভালো ফোকাস না দিয়ে, লেখাপড়া চলছে কিন্তু ঢিলে ঢালা ভাবে, সম্পূর্ণ ফোকাস দিয়েছি আমার এই মিডিয়ায় উঠে আসার জন্য। তো এ থেকে কতটুকু কি করতে পেরেছি, আগামীতে কি করতে পারবো, ম্যাজিশিয়ান হিসেবে কতটুকু কি করা যাবে, এগুলো নিয়ে আমি চরম হতাশায়। কখনো হতাশা থেকে এরকমটা মনে হয়েছে যে না, আমি এগুলো কোনো কিছু করব না, আর ভালো লাগে না, কিছু ছেড়ে দিব? মাঝে মধ্যেই মনে হয়েছে, কিন্তু তারপরেও আহ, একটি আশা জাগায় যে যখন আমি হতাশায় থাকি তখন আমার মনে হয় যে আমার এমন একটা পরিস্থিতি থাকতেও আমি হতাশায় কেন, আমার তো সবাই রয়েছে, রাস্তাঘাটে গেলেই তো কত ফ্যান ফলোয়ার জড়ো হয়ে যাচ্ছে, তো আমি হতাশায় কেন থাকবো, ঠিক একটা সময় উঠে আসবই ইনশাআল্লাহ। অবশ্যই, চমৎকার, ভালো লাগলো এই কথাটা। হ্যাঁ, আমরা পঞ্চম কাগজটি তুলি। এটা আমার জন্য খুব মজার মনে হচ্ছে।
ব্রেকআপের গল্প আমরা অলরেডি শুনে ফেলেছি, তাই না? হ্যাঁ, তো আপনি একটা কাজ করেন, এখন ওই গল্পটা না বলে বরঞ্চ আপনার মুখ থেকে আমরা একটা কথা আপনার ক্যামেরাতে নিয়ে রাখি। যাদের ব্রেকআপ হয় সেই কষ্টের ভেতর থেকে তো আপনি উঠে আসছেন, যদিও সে কষ্টটা রিকভার করা পসিবল না, কিন্তু ওই কষ্টটা তো সবাই আসলে সামলাতে পারে না। তো ছেলে বা মেয়ে যাদেরই এরকম তীব্রভাবে ভালোবাসার পর একটা ব্রেকআপ হয়, ওরা কিভাবে এটা সামাল দিবে বা ওদের প্রতি আপনার কি বলার আছে সেই মানুষগুলোর প্রতি, এটা একটু ক্যামেরায় আমরা শুনি। আমি সবসময় বলবো যে যাদের ব্রেকআপ হয় তারা যেন দুশ্চিন্তা না করে। অর্থাৎ একটা কথা রয়েছে, কে বলেছিল কথাটা আমি জানি না, যে যে চলে যাবার সে তো যাবেই, যে আমার সে আমার কাছেই থাকবে, এরকম একটা ব্যাপার। আর আমি আরেকটা বিষয় যেটা মনে করি সেটা হলো যে সব কিছু, যা কিছুই হয় ভালোর জন্যই হয়। অবশ্যই তার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ থাকে। আজকে আমি কষ্টে রয়েছি, এর পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে এ থেকে বের হয়ে আসা যায়। তো পরিবারের কথা ভেবে বা অন্যান্য যারা রয়েছে প্রত্যেকের কথা চিন্তা করে সেই একজন মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ না করে, বিলিয়ে না দিয়ে সে থেকে উঠে আসাই উচিত। ধন্যবাদ। আপনার সাথে এটা ভালো লাগছে, আমরা আরেকটু এক্সট্রা তুলি, 5টায় তোলার কথা ছিল। আচ্ছা, দেখি উপরে যেটা আছে সেটাই নিলাম। গোপন কথা। গোপন কথাটা আমি অলরেডি বলে দিয়েছি। গোপন কথা হলো, এই কথা আমি কাউকে বলিনি যে আমি অনেকেরই প্রেমে পড়ে যাই। আমার ফেসবুক ফ্রেন্ড আছে বা আরো যারা আছে, মাঝে মধ্যেই মানে যাদের ফটোতে হয়তো কমেন্ট করা হয় না, লাইকও দেওয়া হয় না, কিন্তু তাদের দেখেও, তাদের ছবিটাও একটু জুম করে দেখি অনেক সময়। ঠিক আছে, এটাই আমার গোপন কথা। আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে, আর মনে হয় তাকে বলে দেই যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সম্ভব হয় না। কেন যে পারি না আমি জানি না। এটাই ছিল আমার গোপন কথা। কিন্তু আপনি বলে দিবেন প্লিজ। ভয় তো একটাই, যদি সেটাকে সিরিয়াসলি নিয়ে একদম স্ক্রিনশট করে ভাইরাল করে না, দেয়। আপনি ভয়েস এসএমএস এ বলে দিবেন। ভালো একটা বুদ্ধি, ঠিক আছে, দেখি ট্রাই করা যায় কিনা। আচ্ছা, ধরেন এমন যদি হয় যে আপনি খুব মনের কথাটা কাউকে খুব সিরিয়াসলি বললেন এবং সে এটাকে ফান হিসেবে নিল, মানে তখন আপনার কেমন লাগবে? এরকম অনেকবারই হয়েছে। অনেকবার হয়েছে অলরেডি। হ্যাঁ, মানে আমি যখন একটু সিরিয়াস ভাবে বলি, হাসাহাসি করে, ঠিক আছে, মনে করে যে আমি ফান করতেছি, আমি মজার মানুষ, রসিক মানুষ, এই জন্য হয়তো আমি সেটাই বলতেছি, কিন্তু আমি যে সিরিয়াস এইটা বোঝাতে পারি না। আচ্ছা, আপনার এমন কখনো হয় যে আপনার প্রচন্ড মন খারাপ কিন্তু তাও কোনো প্রোগ্রামে গিয়ে হাসতে হচ্ছে বা সবার সাথে এরকম? অনেক সময় এরকম হয়, প্রচন্ড মন খারাপ, তারপরে আমি আবার একটু বেশি হাসি, অকারণেও অনেক সময় হাসি। যারা আমার বন্ধুরা আছে ওরা হয়তো জানে, অকারণেও আমার হাসি আসে। তো তারপর ওদেরকে যখন ছেড়ে দিই তখন প্রচন্ড পরিমাণের একা হয়ে যাই, একাকিত্বে থাকি, এরকম অনেক সময় হয়। ওকে, আমরা শব্দজটের শেষ দিকে চলে আসছি। এখানে আজ যে শব্দগুলো ছিল, জাদু নিয়ে আমরা অনেক কথা অলরেডি শুনে ফেলেছি। একটা ছিল কান্না, একটু আগে আমরা সেটা নিয়েও মোটামুটি রিলেট করতে পারলাম। ছিল নারীদের নিয়ে আজকে প্রচুর কথা আসলে বলে ফেলেছে এর মধ্যে। আর এটা ছিল মিস্টার বিন। আমি চেয়েছিলাম যে এই কাগজটা উঠুক, আমি তাও একটু আপনার কাছে মিস্টার বিন এই ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাই। কিছুদিন আগে একটি পত্রিকায় আপনার একটা ইন্টারভিউতে পড়লাম যে আপনি রায়ান এটকিনসন, মূল যিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করেন, তার সাথে আপনার যোগাযোগের আপনি চেষ্টা করেছেন এবং দেখা করার একটা ইচ্ছা, এই ব্যাপারটা একটু বলেন আমাদেরকে। আমি যখন থেকেই মিস্টার বিনকে ফলো করতে করতে আমি তার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা চলে এসেছে, প্রচণ্ড ভালোবাসি সেই মানুষটাকে। তো আমি এর আগে ইনস্টাগ্রাম, তারপর তার যে ফেসবুক পেজ রয়েছে সেগুলোতে নক করেছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। হয়তোবা প্রচুর SMS এর ভিড়ে আমারটি নজরে আসেনি, এরকম হতে পারে। তবে আমি এখনও চেষ্টায় রয়েছি তার সাথে যোগাযোগ করার। আমি মন থেকে চাই তার সাথে আমার একবার দেখা হোক, আর দেখা হলে হয়তোবা আমি সার্থক, এরকম টাইম। কি বলবেন যদি কখনো কথা হয় বা সেরকম সুযোগ আসে, কি কাকে আপনার বলার কি আছে? আসলে আমি তো খুশিতেই আত্মহারা, কি বলবো এরকমটা এখনো ভাবিনি। সেটার প্রিপারেশন নিয়ে রাখবেন, কারণ আমার বিশ্বাস যেটা ওটাও ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের শব্দজট পর্বটি মোটামুটি পার করে এলাম। এবার আমার কাছে যে আচ্ছা, টুডলসকে এখন আপনার কাছে আমি দিয়ে দিই, ও বোধহয় আপনাকে মিস করছে। হ্যাঁ, টের পেলাম।
আমি আপনাকে এবার একটুখানি, আমরা ঠিক র্যাপিড ফায়ার না, একটু মজা করার জন্য কিছু আমাদের নাটক, সিনেমা এবং সঙ্গীত অঙ্গন থেকে কিছু জনপ্রিয় তারকাদের নাম বলবো। তাদের সম্পর্কে আপনার কাছে আমি একটু আপনার অভিব্যক্তি জানতে চাইবো, মানে তাদের সম্পর্কে আপনার ভালো লাগা মন্দ লাগা, তাদেরকে আপনি কিভাবে দেখেন সেই হিসেবে একটু জানতে চাইবো। এটা র্যাঙ্কিং করছি না কোনো, ধরেন আমি একজনের নাম বলবো, তার সম্পর্কে আপনি কোনো শব্দ দিয়েও তাকে বিশ্লেষণ করতে পারেন, তাকে আপনার কেমন লাগে, ভালো লাগে বা মন্দ লাগাটাও আপনি বলতে পারেন। জি, ঠিক আছে, আমরা শুরু করি আজকে একটু ক্রিকেটার দিয়ে শুরু করি। সাকিব আল হাসান। আমার প্রিয় ক্রিকেটার। আচ্ছা, মাশরাফি বিন মুর্তজা। অবশ্যই ভালো, আর তার বেশ কিছু স্টেপ আমার খুব পছন্দের। আর ছোটবেলা থেকে আমি ক্রিকেট প্রেমী, তো সেই ক্ষেত্রে সবাইকেই মোটামুটি ভালো লাগে। মাঠে গিয়ে খেলা দেখেছেন কখনো? এটা এখনো হয় নাই আমার জীবনে, আচ্ছা, তবে আশা করি অচিরেই হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে এটা আপনার হওয়া উচিত, এবং সেখানে একটা স্টেডিয়ামে আলাদা নজর আপনি কাটতে পারেন, এবং সেখান থেকে আপনি বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য, এইভাবে যে মিস্টার বিন বাংলাদেশ ক্রিকেটে সাপোর্ট করছে এরকম একটা আইডিয়াবাজি অনুষ্ঠান থেকে আপনার প্রতি একটা অনুরোধের মতন আমার থাকবে, আমার তরফ থেকে। এরকম কিছু একটা ভাববেন, আপনি খেলা দেখতে যাবেন, গ্যালারিতে মিস্টার বিন বাংলাদেশ ক্রিকেট টিমকে, বাংলার মিস্টার বিন বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করছে, এরকম একটি কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, মুশফিকুর রহিম। সব মিলিয়ে ভালো। শুধু ভালো? হ্যাঁ। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদ। প্রত্যেকেই। তামিম ইকবাল। তাদের ক্ষেত্রে আলাদা করে কোনো কিছু বলার আছে মনে হয় না, কারণ তারা সবাই এক একজন টাইগার। এদের মধ্যে সবচেয়ে আপনার প্রিয় ক্রিকেটার কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। তারপর সেভাবে চুজ করতে পারিনি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা ক্রিকেট থেকে, খেলা থেকে আবার একটু আমাদের নাটক অঙ্গনে আসি। আফরান নিশো। ভালো লাগে। শুধুই ভালো লাগে? কি ভালো লাগে তার অভিনয়? বর্তমানে যে এই একটা নাটক দেখেছিলাম যেটা আমার খুবই, মেহজাবিনের সাথে কি যেন ভুলে গেলাম আর কি, ওই যে একটা গান করেছিল না, বুক চিনচিন করছে শিল্পী। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, অপূর্ব ভাই। অপূর্ব সম্পর্কে বলা যায় যে একেবারেই অপূর্ব। তার যে কমেন্ট বক্সগুলো রয়েছে না, ওই যে পিকচারগুলো পোস্ট করে, আমি কিন্তু সেখানে সব সময় আমার একটাই কমেন্ট থাকে, একেবারে অপূর্ব। আপনি কখনো যদি যান দেখবেন যে আমার কমেন্ট রয়েছে। আচ্ছা, ওকে, কখনো দেখা হয়েছে তার সাথে? না। আচ্ছা, মোশাররফ করিমকে প্রথম দিকে আমি ওনার নাটকগুলো দেখতাম, আর আমার ছোট ভাই আছে, সে আবার ওনার বিগ ফ্যান, তো সেই সুবাদে অনেক সময় দেখেছি। সব মিলিয়ে ভালো। এখন কেমন লাগে এখন তার অভিনয়? এখন আসলে এইটা আমি পার্থক্য করছি না, তবে আমার কাছে এখন আগের যে ভালো লাগাটা সেইটা এখন আর সেরকম লাগে না। এটা হতে পারে যে অন্যদেরকে ভালো লাগতে শুরু করেছে, এজন্য হতে পারে। সরলতা। চঞ্চল চৌধুরী আমার মানে পছন্দের, অর্থাৎ আমার ফেভারিট নাট্য তারকা হলো চঞ্চল চৌধুরী। ওনাকে আমি প্রথম থেকেই করে আসতেছি। ওকে, আমরা একটা অভিনেত্রীদের নিয়ে কথা বলি। হ্যাঁ, মেহজাবিন। এই ক্ষেত্রে একটু বলি, উনি নায়িকাদের মধ্যে, মানে নাট্য অভিনেত্রীদের মধ্যে উনি আমার ফেভারিট। আপনি কি মেহজাবিনের প্রেমে পড়ে গেছেন? আমি এইভাবে বলতে পারবো না, তবে আমরা তো প্রেমে পড়তেই পারি। হ্যাঁ, একদম। ওনার অনেক ছবি আমার আমার মোবাইলে ডাউনলোড করা আছে, আমার খুব ভালো লাগে। ওকে, কখনো দেখা হয়েছে? না, দেখা হয় নাই, তবে ইচ্ছা আছে দেখা হোক। দেখা হলে আপনি এটা বলতে পারবেন যে আমি আপনাকে ভালোবাসি বা পছন্দ করি? পছন্দ করি বলতে পারবো, অবশ্যই। ভালোবাসি বলতে পারবেন না? সেটা কোন ভাবে নেবে? আমরা ভালোভাবে নিবে। হ্যাঁ। ওকে, তানজিন তিশা। না, ওনার সম্পর্কে আমার কিছু বলার নাই, তবে অভিনয় দেখি। আচ্ছা, সাবিলা নূর। ভালো। শুধু ভালো? ফারিন। ভালো। এরাও শুধু ভালো। আপনার প্রেমটা শুধু মেহজাবিনের জন্য? একদম। ওকে, একদম। যেমন সিনেমায় আসি, শাকিব খান। আসলে বর্তমান সময়ের যদি কোনো নায়ক থাকে এই সময়ে, এখন তো নায়ক আর নাই, তাহলে উনি সেরা এই মুহূর্তে। কেন? শাকিব খান ছাড়া তো অনেক নায়ক আছে।
কই কারো ছবি সেইভাবে হিট করতে দেখি না তো, হঠাৎ দু একটা। কিন্তু এই আপনি যদি পিছিয়ে যান তাহলে দেখবেন যে প্রায় 10 বছর অবধি বা এরকম সময় ধরে উনিই মনে হয় নায়ক খরা কাটাচ্ছেন একাই। শাকিব খানের কোনো ডায়লগ কি আপনি দিতে পারবেন, বা তাকে কপি করা বা এরকম কোনো কখনো করেছেন? না, তাকে কপি করার চেষ্টা করিনি কখনো। আচ্ছা, ওকে। আরিফিন শুভ? আরিফিন শুভ ওনার যেই মিশন এক্সট্রিম, এইটা আমি হলে গিয়ে দেখেছি এবং এটা আমার প্রচন্ড লেভেলের মন কেড়েছে। বাহ। অনন্ত জলিল? না, তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। আপনার কাছে ভালো লাগেনি? কেন ভালো লাগেনি? এটা আমার ব্যক্তিগত মন্তব্য। না, সেটা হলো যে সবারই সবাইকে ভালো লাগবে ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয়েছে যে কিভাবে বোঝাবো আচ্ছা, কেন ভালো লাগে না আর কেন ভালো লাগে, একেবারে ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ। ওকে, বাপ্পি? না, খুব একটা ভালো লাগে না আমার কাছে। সিয়াম? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নায়িকাতে যাই আমরা। পরিমণি? ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। ব্যক্তিগত কথা আমি না বলি, তবে ব্যক্তিগত কথা একটু শুনতে চাই। মানে আপনি কি পরিমণিকে ভালোবাসেন? না, পরিমণিকে ভালোবাসি না। ভালোবাসেন না? আচ্ছা, ওকে। এটা পরিমণি জানতে পারলে দুঃখ পাবে আমার মনে হয়। জানি না। আচ্ছা, মাহিয়া মাহি? ভালো অভিনয়, ভালো অভিনেত্রী। অপু বিশ্বাস? না, ওনাকে আমার তেমন একটা ভালো লাগে না। কেন? এটার কি কারণ ওইভাবে আমি বিশ্লেষণ করতে পারবো না। পারবেন না। নুসরাত ফারিয়া? না। পূজা? ঠিক আছে মোটামুটি। ওকে, এদের যাদের কথা বললাম, এদের মধ্যে কাকে আপনি আসলে কিছুটা হলেও ভালোবাসেন? আসলে এইভাবে কোনো ইয়ে করতে পারবো না, কারণ আমি সবসময় একটু ওল্ড পছন্দ করি। তো সেই ক্ষেত্রে যতগুলো নায়িকার নাম এসেছে সবগুলোই নতুন, একমাত্র ওই অপবিশ্বাস ছাড়া। তো এই জন্য মানে আমি সেইভাবে প্রিয় নায়িকা কে মন্তব্য করতে পারলাম না। প্রিয় নায়িকা কে? সিনেমা জগতে নায়িকাদের মধ্যে কাকে আপনি ভালোবাসেন? আমার প্রিয় নায়িকা শাবনূর। শাবনূর, আচ্ছা। তো আমরা সঙ্গীত অঙ্গনে আসি। কার গান আপনার ভালো লাগে? হ্যাঁ, এটা একটু র্যাঙ্কিং করে বলেন আমাকে, আপনার প্রিয় শিল্পী হিসেবে। নামগুলো একবারে বলি। আমার প্রিয় শিল্পী ওইখানে যদি সেই নামটা না থাকে, আচ্ছা, তাহলে আগে শুনে নেই। মান্না দে প্রথমত, শ্রদ্ধেয় মান্না দে। আমি একটু বর্তমান সময় থেকে বলবো আর কি। হ্যাঁ, এখানে যারা নাম আছে এদের মধ্যে আপনার ভালো লাগা মন্দ লাগা অনুযায়ী বলবেন। হাবিব ওয়াহিদ, তাহসান খান, ইমরান, মিনার, তানজিব সরোয়ার? তাহসান খান। তাহসান ভাই, তারপর ইমরান। ইমরান, মিনার, হাবিব, তানজিব সরোয়ার? হাবিব। হাবিব। বাকি দুজনের গান খুব একটা শোনা হয়নি। মিনার, তানজিব সরোয়ার। ওকে। ফিমেল কণ্ঠশিল্পী? ন্যান্সি, কণা, পড়শি, ঐশী, লিজা? পড়শি, কণা, ন্যান্সি, তারপরে ঐশী, লিজা। লিজাকে রাখা যায়, লিজা, তারপর ঐশী। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে চমৎকার করে এই উত্তরগুলো দিলেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। রাশেদ ভাই, মানে বাংলার মিস্টার বিন, আজকে আপনাকে নিয়ে সবসময় সচরাচর একটু মজা করে কথা বলা হয় বা একটু হাসি বা ওইরকম আনন্দময় পরিবেশ থাকে। আজকে অনুষ্ঠানটাতে আমরা একটু ভিন্ন আপনাকে আবিষ্কার করার চেষ্টা করেছি আমি, কারণ আমি যতটুকু আপনাকে নিয়ে দেখলাম সব জায়গাতেই এই কথাগুলো খুব একটা উঠে আসতে আমি দেখিনি। তো কাজে আমি দর্শকদেরকে চেষ্টা করেছি যে আমাদের রাশেদ শিকদার, যিনি বাংলার মিস্টার বিন হিসেবে খ্যাত, তার এই গল্পগুলো তুলে আনার জন্য, প্রেম, ভালোবাসা, ব্যক্তিগত জীবন ইত্যাদি ইত্যাদি। আপনাদের কমেন্টে আপনারা আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন যে কেমন লাগলো। আমি একদম শেষ ভাগে আছি। আমি অবশ্যই আপনার কাছ থেকে একটা ম্যাজিক দেখতে চাইবো। তার আগে শেষ অংশটা, যেটা আমাদের যে প্রতিষ্ঠান সংবাদ প্রকাশ, আমি একটু জানতে চাই যে জাদুশিল্পীদের নিয়ে বা সিটকম যারা করেন তাদেরকে নিয়ে এই সংবাদ, কিরকম সংবাদ আপনি আশা করেন, আর আপনাকে নিয়ে যদি কোনো সংবাদ এই মুহূর্তে সংবাদ প্রকাশ করতে চায়, কি সংবাদ আছে দেওয়ার জন্য আপনার থলিতে? এই ক্ষেত্রে আমি একটু বলি যে সংবাদ প্রকাশ এই পেজটার ফলোয়ার আমি অনেক আগে থেকেই, আমি নিয়মিতই এটা দেখে আসি এবং আমি কিন্তু জানতাম না যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হবে। এর আগে যখন আপনি লিঙ্কটা পাঠিয়েছিলেন তখন আমি তো দেখলাম, ও এটার সাথে তো আমি নিয়মিতই আছি আর কি। থ্যাংক ইউ। তো মানে বর্তমান শিল্প সংস্কৃতির উন্নয়নে এই সংবাদ প্রকাশ যদি
ওই যারা পিছিয়ে পড়ে আছে, যাদেরকে দেখা যায় না বা কোনো জায়গাতে যাদের সুযোগ হচ্ছে না চরম প্রতিভা থাকা সত্ত্বেও, তাদেরকে নিয়ে যদি কিছু প্রচার করে সেটা মনে হয় একটু ভালো হবে। আর আমার ক্ষেত্রে সংবাদ তেমন কিছু দেওয়ার নাই। কবে বিয়ে করছেন? এইটা একা একা বলতে ঢাকায় পারছি থাকেন, খেতে কষ্ট হয়, বাড়ির কথা মনে পড়ে? না। পরে, কিন্তু এখনো সেরকম কোনো চিন্তা ভাবনা করিনি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে সরলতা, আপনার মানুষ হিসেবে আপনাকে যতটুকু আমি জানি, সবকিছু মিলিয়ে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হোক এবং আপনি আপনার সফলতার সর্বোচ্চ শিখরে যাতে পৌঁছান, মন থেকে সেই শুভকামনা। ধন্যবাদ সময় দেওয়ার জন্য রাশেদ ভাই, বাংলার মিস্টার বিন। আমরা একটা ম্যাজিক দেখবো আপনার কাছ থেকে, এবং দর্শকদের জন্য যদি কোনো কিছু বলতে চান বলে বিদায় নেওয়ার জন্য যদি কিছু বলতে চান। দর্শকদের আমি সবসময় দুটি কথাই বলে থাকি। প্রথম কথাটি হলো, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশ, জাতি তথা মানুষের জন্য ভালো কিছু করুন। যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকুই ভালো কিছু করবেন। এবং দ্বিতীয় কথাটি হলো, সুস্থ বিনোদনের সঙ্গে থাকবেন, অসুস্থ বিনোদনকে পরিহার করুন। তাহলেই হয়তো আগামী প্রজন্ম পেতে পারে একটি সুস্থ বিনোদন। কারণ বর্তমানে ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে যেখানেই যাবেন অসুস্থ বিনোদনগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে আমাদের পরবর্তী প্রজন্ম কি দেখবে, বিনোদন হিসেবে কোনটাকে নেবে, এটা মানে করা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। কাজেই এখন থেকেই অসুস্থ বিনোদনগুলো অ্যাভয়েড করে চলুন, তাহলেই হয়তো আগামীতে ভালো কিছু হতে পারে। এই হলো আমার আপনাদের উদ্দেশ্যে বলার। চমৎকার বলছেন। আচ্ছা, আমরা একবারও না আপনার এক্সপ্রেশনটা আজকে পাইনি, একটু ওকে আমরা একটু আমাদের ক্যামেরায় আমার অনুষ্ঠানটার জন্য যদি একটু। আচ্ছা, তো মিস্টার বিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে উনি যে অভিনয়গুলো করেন সেটা নির্দিষ্ট একটা স্ক্রিপ্টের উপরে পারিপার্শ্বিক অবস্থা এবং বিষয়বস্তুকে কাজে লাগিয়ে অভিনয় করেন। তো এই জন্য এই জায়গাতে আমি কি দেখাবো জানি না, তবে তার কথা বলাটা একটু দেখাতে পারি। তার কথা বলাটা কেমন থাকে? Hello, I'm Mr. Bin. Oh, it's my teddy bear. Nice to meet you. Oh, no, stop. Oh, hello, my teddy bear. Oh, থ্যাংক ইউ, most welcome. ব্রিলিয়ান্ট। শেষ নাকি আর কন্টিনিউ হবে? ওহ না, আমি একটা ম্যাজিক দেখাই। হ্যাঁ, এবার যে ম্যাজিকটি দেখাবো এর জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন। যেমন এই মোবাইলটা, আপনার হাতের ওই ইয়াটা দিতে পারেন। আর কি আছে আশেপাশে? ওয়ালেট আছে। হ্যাঁ, ওকে। আর কি আছে? সব দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, 4টা হয়েছে। সেই আমি বক্স এটা রাখতে পারি। ওকে। আর সর্বশেষ আর কি আছে? আচ্ছা, আর কি দিব? আর একটা কাঁচি দিলাম, যেহেতু এগুলো এখানে আছে। আমি এগুলো দিই, এগুলো কোনো ম্যাজিকের জিনিস না, এগুলো সব এই জায়গা থেকেই নেয়া। তো এখানে 6টা জিনিস রয়েছে। এবার আমি এই সাদা কাগজে কিছু একটা লিখে রাখবো। কি লিখবো সেটা আপনাদেরকে দেখাবো না, আমি গোপনে লিখবো। এই কাগজে আমি কিছু একটা লিখে রেখেছি এবং এটিকে ভাঁজ দিয়ে আমি এই জায়গাতে রাখলাম। কি লেখা আছে আপনি কিন্তু জানেন না, দর্শকও জানে না। এবার আমি বলবো যে এই 6টা জিনিস থেকে যদি আপনাকে 3টা জিনিস চুজ করতে বলা হয়, আপনি এই 3টা অথবা এই 3টা অথবা যে কোনো 3টা আলাদা করে নেন, আলাদা করে ফেলুন, যে কোনো 3টা আলাদা করুন। ওকে, নিলাম। আলাদা একটু সাইডে রাখতে পারেন। হ্যাঁ, ওকে, আমি ওটা নিয়েছি। আর কি? আচ্ছা, আর এটা। তাহলে আপনি ওই 3টা আলাদা করেছেন, তাই তো? ওই 3টা আলাদা করলে অবশিষ্ট আছে বাকি 3টা। এবার আপনি এখান থেকে এই 3টা থেকে যে কোনো একটা আলাদা করবেন। ওইটা আলাদা করলেন, তাই না? অবশিষ্ট থাকলো কি? দুটো। এই দুটো থেকে আপনি একটা আমাকে দেবেন এবং একটা আপনি নেবেন। কোনটা? এটা আপনি আমাকে দিলেন, চেঞ্জ করার সুযোগ রয়েছে। খেলাটি কিন্তু একবারই দেখাবো, ঠিক আছে? ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। না, চেঞ্জ করবেন না? শিওর? ওকে, অবশিষ্ট আছে কি?
মোবাইল। মোবাইল। এখানে কি লেখা আছে আপনার জন্য দেখেন। অবশিষ্ট আছে মোবাইল, যেটা ওনার। এটা হলো মনস্তাত্ত্বিক ম্যাজিক, আগে থেকেই বুঝতে পারা, আন্দাজ করে নেওয়া যে কি হতে পারে। একটা ট্রিক্সটা কি? এটা তো বলা যাবে না। কিছুটা বললে মানুষের অনেক উপকার হতো, মানুষ বিপদে পড়ার হাত থেকে বেঁচে যেত। এটা বলা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আসলেই দারুণ একটা সময় আমার কাটলো, আপনি আসলেন, সময় দিলেন। আর ফর্মালি আসলে থ্যাঙ্কস আর বলতে চাই না, আপনার এই হাসিটা ধরে রাখবেন এবং বারবার নিশ্চয়ই আপনাকে পাবো। আমার জন্য দোয়া চাইছি, আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য, আমাদের এই অনুষ্ঠানটার পেছনে অনেকগুলো মানুষ কাজ করেন, সবার জন্য দোয়া চাই এবং বারবার ফিরে আসবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আমি হাতটা একটু মিলাই রাখি, কারণ আপনাকে দেওয়ার জন্য একটা উপহার আছে আমার কাছে। আচ্ছা, আর হ্যাঁ, এই উপহারটা হাতে নিয়ে শুনবো। একটা ছোট্ট একটা উপহার আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে সংবাদ প্রকাশে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। এটা ওর জন্য, টুডলসের ও জন্য। আচ্ছা, ওর জন্য না? ঠিক আছে, ও তো খুশি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।